আকাশ ঝকঝকে পরিষ্কার, মিঠে রোদে ঝলমলে প্রকৃতি। বাতাসের বুক চিরে সাঁই সাঁই করে এগিয়ে চলছে বাস। টিয়া আদ্র মাঝের দিকে বসেছে। টিয়ার দৃষ্টি খোলা জানালার বাহিরে, আর আদ্রর দৃষ্টি টিয়াতে নিবদ্ধ। তারা যাচ্ছে ঢাকার বাইরে সিরাজগঞ্জে। সেখানে আদ্রর ফুফুর বাসা রয়েছে। সেখানে কয়েকদিন থেকে সেন্ট মার্টিন অথবা কক্সবাজার যাত্রার পরিকল্পনা আদ্রর। টিয়া অবশ্য এত সব পরিকল্পনার কথা জানে না। সে শুধু ফুফু শ্বশুর বাড়ির প্রথমবার যাচ্ছে এই ভেবে ভেবে হাতের তালু ঘামাচ্ছে। কিছুটা অপ্রস্তুত ভাব, কিছু অস্বস্তি, আবার প্রথমবারের মতো বাবা মায়ের পর অন্য একজনের সাথে ঢাকার বাইরে এত দূরে ঘুরতে যাওয়ার অনুভূতি। সব মিলিয়ে কেমন দোনো-মোনো অনুভূতি হচ্ছে বারংবার। পথে যেতে যেতে গ্রাম বাংলার নানান রূপ চোখে পড়ছে। কখনো বা টিনের চালের বাড়ি, মাটির বাড়ি, আবার মাইলের পর মাইল শুধুই ক্ষেত। মাঝারি সাইজের ধান গাছ রয়েছে সেই ক্ষেতগুলোতে। ধান চাষের সময় সব ক্ষেতেই ধান চাষ হচ্ছে। দূর থেকে দেখে মনে হচ্ছে একটা সবুজ কার্পেট মোড়ানো রাস্তা। কি অপূর্ব দেখাচ্ছে। দূরে দূরে দু একজন মানুষও দেখা যায়। তারা মাথা নিয়ে কাজে ব্যস্ত। কেউ বা খাঁকে পানির কলস নিয়ে গন্তব্যের পথ ধরেছে। বাচ্চারা হাত ধরাধরি করে খেলছে কোথাও কোথাও। আবার কিছু দূর যেতেই গ্রামীণ বাজার চোখে পড়ছে। এক এক সময় এক এক দৃশ্য, কিছুই থেমে নেই। টিয়া মুগ্ধ নয়নে চোখ সরিয়ে নিল। আদ্রের দিকে তাকাতেই আদ্র থতমত খেল। টিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আদ্র তার দিকেই নেত্রজোড়া বিদ্ধ করে রেখেছে। তাই দ্রুততার সঙ্গে চোখ জোড়া সরিয়ে নিল। টিয়া ডাকলো, শুনছেন? আদ্র এবার তাকিয়ে জবাব দিল, হ্যাঁ বলো। আমরা যেখানে যাচ্ছি সেখানে অনেক সুন্দর জায়গা, তাই না? আদ্র বলল, বলতে পারলাম না, আমি এর আগে কখনো যাইনি। টিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? আদ্র বলল, আমার এই ফুফু ঢাকাতেই থাকতেন। বছর 2-1 আগে সপরিবারে গ্রামে চলে যান। ওটা ওনার হাজব্যান্ডের বাড়ি। ও, তাহলে আপনি প্রথমবার যাচ্ছেন? টিয়ার প্রশ্নে আদ্র উত্তর দিল, প্রথমবার, বউ সমেত। কথাটা এমন ভাবে বললো আদ্র, টিয়ার কেমন যেন লাগলো বুকের ভিতর। যতবার আদ্র তাকে বউ বলে আখ্যায়িত করে ততবার এরকম হয়। কেন হয় কে জানে। টিয়া চুপটি করে পুনরায় বাইরে তাকালো। জানালায় মাথা রেখে তাকিয়ে থাকতে থাকতে এক সময় চোখ জোড়া মুদে ফেললো। কিছু সময় পর আদ্র ডাকাডাকিতে টিয়া চোখ মেলে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে জানতে চাইল, কি? আদ্র অবাক হয়ে বলল, এই না জাগনা ছিলে, অমনি ঘুমিয়ে গেলে? টিয়া লজ্জিত গলায় জবাব দিল, ঘুম পেয়ে গেছিল, সরি। আদ্র বলল, সরির কি আছে এতে? আচ্ছা ঘুমাও তাহলে। টিয়া বলল, ঘুম তো ভেঙেই দিলেন, এবার বলুন ডাকলেন কেন? আদ্র বলল, না মানে সামনেই যমুনা সেতু, তুমি এর আগে দেখোনি বোধ হয়, তাই ডাকলাম। মুহূর্তেই টিয়ার চোখ থেকে ঘুম উড়ে গেল। আগ্রহী কণ্ঠস্বরে মাথাটা এদিক ওদিক করে সে খুঁজতে লাগলো, কোথায় সেতু? আদ্র সহাস্যে বলল, 2 মিনিট, সেতুর একদম কাছেই আছি আমরা। টিয়া কপালে হালকা ভাঁজ ফেলে প্রশ্ন করে, আচ্ছা আপনি কি করে জানলেন আমি এর আগে যমুনা সেতু দেখিনি? আদ্র বলল, কারণ এই রাস্তায় এর আগে এলে অবশ্যই এত এক্সাইটেড থাকতে না। সবকিছু তোমার চোখে নতুন যেহেতু, তাই বুঝেছি তুমি এর আগে আসোনি এখানে। টিয়া প্রত্যুত্তর করার সময় বাস্তব। টিয়া মুখ বাড়িয়ে দেখলো একটা বক্সের ভিতর একজন লোক বসে রয়েছে কম্পিউটারের সামনে। বাসের হেল্পার থেকে কিছু টাকা দিলে বাস আবার সামনে এগিয়ে যেতে সেতুতে উঠতে লাগলো ধীরে ধীরে। টিয়া অবাক নয়নে দেখতে লাগলো। যে কোনো কিছুতেই প্রথমবারের অনুভূতি। নিচে স্বচ্ছ টলমলে পানি, দূরে দূরে ফেরি চলাচল করছে, ইঞ্জিন বাই ফেরি, বালি তোলার ট্রলার থেকে শুরু করে ছোট ছোট ডিঙ্গি নৌকা, সব কিছু আছে। মাঝে মাঝে ভেসে উঠছে চর, যা প্রায় ডুবু ডুবু। এখন আদ্র বলল, এখন জোয়ারের সময়, সামনেই বর্ষাকাল আসছে,
ধান তোলা শেষ হতে হতেই সমস্ত ক্ষেত ভরে যাবে পানিতে। তখন এই নদী দেখতে আরো সুন্দর লাগে, পানিতে থই থই করে একদম। আর যখন রোদের আলো পরে চিকচিক করে, খুব সুন্দর লাগে দেখতে। টিয়া আগ্রহ নিয়ে বলল, আপনি তো এর আগে ফুপুর বাড়ি যাননি, তবুও সেতুতে উঠেছেন? আন্দ্র বলল, তো বেশ কয়েকবার। রাজশাহী গিয়েছিলাম বহু আগে বিভিন্ন কাজে, তখন আসাতেও অনেকবারই সেতুতে ওঠা হয়েছে বিভিন্ন সময়। সবচেয়ে কম পানি থাকে শীতের সময়, পানি শুকিয়ে একটুকুন হয়ে যায়। টিয়া হেসে বলল, এইটুকুন? পানির উপর থেকে দেখেছি, দেখি এইটুকুন লাগছে, ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই, দেখুন কত পানি। আদর হাসতে লাগলো, তাই? থাক, তোমাকে কষ্ট করে ফেলতে হবে না। আর পানি মাপার অনেক যন্ত্র আছে বুঝলে, আমার মতো একটা আদরের কোনো প্রয়োজন নেই যেচে পরে পানি মাপতে যাওয়া। টিয়াও হাসতে লাগলো, লোকটার সঙ্গে কথাই পারা যায় না। টিয়া ঠোঁটে হাসি নিয়ে আবার জানলা দিয়ে বাইরে তাকালো। কিছু সময় পরই সেতু থেকে নেমে গেল ওরা। টিয়া বলল, একটু ঘুমিয়ে নিই। আদ্র বলল, এই না, আমরা প্রায় চলে এসেছি, একটু পরেই কন্টার স্টপেজ, সেখানেই নামতে হবে আমাদের। টিয়া বলল, এত কাছে সিরাজগঞ্জ? আদ্র বলল, জি ম্যাডাম, ওখান থেকে টমটমা করে নিয়ে যাবো আপনাকে। টিয়া ভকুচকে বলল, টমটম? এটা আবার কি? আদ্র বলল, এক ধরনের যানবাহন, দেখলেই বুঝবেন। টিয়া মৃদু শ্বাস ফেলে মেকআপ মুখে তুলল, হাতের ফোন ব্যাগের ভিতর রেখে নেমে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসলো। টিয়ার লজ্জা করছে ভীষণ। কতক্ষণ যাবৎ তার চোয়াল ধরে দেখছে মহিলাটি, যেন এত সুন্দর কাউকে সে আর আগে কখনো দেখেনি। এই মহিলাটি আদ্রর ফুফু। যে ভয় আর অস্বস্তি টিয়াকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছিল, সেটা এখন নেই। তার জায়গায় একদল লজ্জা আর শরম আশ্রয় নিয়েছে। টিয়াকে দেখার পর থেকে বারবার বলে চলেছে, সে সুন্দর, অপূর্ব সুন্দর। এরকম সুন্দর কেউ আমার আদ্রর বউ হবে তা ভাবতেই পারেননি তিনি। শুনে টিয়া লজ্জা আর আদ্রর গৌরবিত ভাব, যেন আদ্রই টিয়াকে খুঁজে নিয়ে এসেছে। তারাবানু বললেন, কাপড় চোপড় পাল্টাইয়া খাওয়া নাও তোমরা, আমি খাবার দেই। আদ্রর ফুফু তারাবানু বললেন, আর আদ্র উত্তরে বলল, এত তাড়াহুড়োর কিছু নেই ফুফি, আমরা ধীরে সুস্থে খেয়ে নেব। তারাবানু বললেন, সে কি, এত সুন্দর বউ, ও কি না খেয়ে থাকবো নাকি এতক্ষণ? তুই কথা না বাড়াইয়া জলদি হাত মুখ ধুইয়া আয়, আমি ভাত দেই। অগত্যা আদ্রকে হাত পা ধুতে যেতে হলো। টিয়াও হাত পা ধুতে গিয়ে আরেকটি নতুন জিনিস অনুভব করলো, আর সেটি হলো চাপ কল। এর আগে কখনোই এই জিনিসের মুখোমুখি হয়নি টিয়া। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর চাপ দেয়, আর কল কল করে পানি নামে। টিয়াও আগ্রহ করে চাপ দিতে গিয়ে হাতে ব্যথা পেয়ে বসলো। এত শক্ত, ওরা চাপে কিভাবে? টিয়া দু হাত এক করে চাপলো, পানি বেরোনো, তবে কলকলে করে নয়, একটুখানি। তাই দেখে আদ্র হেসে কুটি কুটি। টিয়া গাল ফোলালো, লোকটা ভীষণ খারাপ, মানুষের ব্যর্থতায় সুখ খুঁজে বেড়ায়। অবশ্যই মন খারাপ ভাবটা খুব বেশিক্ষণ থাকলো না, যখন ফুফু বকা দিয়ে দিলেন আদ্রকে ইচ্ছে মতো। কোন সাহসে আদ্র নতুন বউকে দিয়ে চাপকল থেকে পানি তোলায়, তা নিয়ে খুব হম্বিতম্বি করলেন তিনি। আদ্র বেচারা কাইকুই করে নিজের সাফাই গাইতে গিয়েও বিশেষ সুবিধা করতে পারলেন না। সে শতক চুপ হয়ে রইল, আর চোখে টিয়াকে বারবার ইশারা দিয়ে বোঝালো, এর শোধ সে পরে তুলবে। ওদিকে টিয়া বাইর থেকে ইনোসেন্ট ভাব নিয়ে রইল, কিন্তু ভিতরে ভিতরে বৈশাচিক আনন্দ পেল।